দর্শক বন্ধুরা, স্বাগত আছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আজকে একটা বড় সিরিজ আমি শুরু করতে চলেছি। প্রতি বছরের মতোই আজকে শুরু করতে চলেছি পূজা বার্ষিকী স্পেশাল। পুজো এসে গেল, তাই পুজো বার্ষিকী স্পেশাল শুরু করছি। তবে এবার পুজোর আনন্দ অনেকটাই স্তীমিত, কারণটা সহজেই অনুমেয়। আপনারা সকলেই হয়তো বুঝতে পারছেন সেটা কেন। আমিও ভেবেছি এবার যে পুজো করব, কিন্তু উৎসবে সামিল হব না। পুজো তো করবো অবশ্যই, মা দুর্গাকে 5 দিন পাবো। মা দুর্গা আমাদের ঘরের মেয়ে, আমাদের বাংলার ঘরের মেয়ে, তাকে দর্শন করতে যাব না তা কি হয়? সে তো নিশ্চয়ই যাব। আর আমি কিন্তু এমনিতে দুর্গাপুজোর প্রতিটা ফ্যাক্টরে উৎসাহের সঙ্গে সামিল হই। আমি, আমার স্ত্রী, আমার বাবা, আমরা সবাই মিলে ঠাকুর দেখতে, ঘুরতে, খেতে খুবই ভালোবাসি। কিন্তু এবছর মন থেকে ইচ্ছে করছে না, জানেন। এবছর শুধু মায়ের সঙ্গে কিছুটা সময় কাটানো, বা বাড়িতে বসে পূজাবার্ষিকী পড়া, কাজের ফাঁকে পূজাবার্ষিকী পড়া, এসবই চলবে। আর যত পূজাবার্ষিকী পড়বো সেগুলোর রিভিউ আপনাদের সামনে আনার আমি চেষ্টা করব। এজন্যই এবার আমি খুব বেশি পূজাবার্ষিকী কিনিনি। গত বছর আমি 29টা পূজাবার্ষিকী কিনেছিলাম। হ্যাঁ, সেজন্যই বেশিরভাগ পূজাবার্ষিকীর সূচিপত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, না মনে থাকলে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা দেখে নিতে পারেন গত বছরে কতগুলো পূজাবার্ষিকী আমি কভার করেছিলাম এবং কতগুলো পূজাবার্ষিকী আমি রিভিউ দিয়েছিলাম। সেজন্য এবার প্রায় অর্ধেক করে নিয়েছি পূজাবার্ষিকী কেনার সংখ্যা। তাও সংখ্যাটা নেহাত কম নয়, 18 থেকে 19টা পূজাবার্ষিকী কেনার প্ল্যান আমার রয়েছে। আর তার মধ্যে এসে গেছে বেশ কয়েকটি পূজাবার্ষিকী। আসুন তাদের সঙ্গে এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটা পরিচয় করিয়ে দিই। প্রথমেই যে পূজাবার্ষিকীর সঙ্গে পরিচয় করাবো আপনাদের, সেটা আমি গত 4 বছর ধরেই কিনছি। পূজাবার্ষিকীটি নিয়ে কোথাও কোথাও সমালোচনাও করি, কিন্তু ব্যক্তিগতভাবে এটা আমার অত্যন্ত পছন্দের একটি পূজাবার্ষিকী। কারণ এটা আমার অত্যন্ত পছন্দের একটা জনরার সঙ্গে সম্পর্কিত। যে ঠিক ধরেছেন, সেটা হচ্ছে শারদীয়া ভূত ভূতুম। এটা হচ্ছে 1431-এর কাভার প্রচ্ছদ। বিভা এটি প্রকাশ করে, প্রতি বছর প্রকাশ করে, এবং ভৌতিক নানা ধরনের ভৌতিক কাহিনী এবং উপন্যাস এই পূজাবার্ষিকীতে থাকে। যারা ভয়াল রসের উপন্যাস পড়তে ভালোবাসেন, যারা ভয়াল রসের গল্প পড়তে ভালোবাসেন, তাদের মধ্যে এই পত্রিকাটি কিন্তু প্রচণ্ড জনপ্রিয়। দেখা যাক এবার কি কি চমক ওনারা নিয়ে এসেছেন। ভূতভূতুমের একটা খুব বড় ফিচার থেকে এদের উপন্যাসিকাগুলো কিন্তু অনেক সময় উপন্যাসকেও ছাপিয়ে যায়। এবছর আমি আদতে আনাড়ি, সুমঙ্গল পণ্ডিত, চন্দ্রঘণ্টা, অভি ব্যানার্জি, ঘটকালী, অরিজিৎ ভট্টাচার্য, তাটক, সুচিস্মিতা ধর, এই 4 জনের উপন্যাসিকা এখানে বেরিয়েছে। এবং এর মধ্যে আমি তাটকটা পড়ে নিয়েছি, আমার বেশ ভালো লেগেছে। সুচিস্মিতা ধরের উপন্যাস পড়তে আমার ভালোই লাগে, তবে আমি বলবো যে তাটকটা পড়ে আমার মনে হচ্ছে যে উনি আগের থেকে বেশ কিছুটা ইমপ্রুভ করেছেন লেখিকা হিসেবে, এবং লেখনী শক্তিও আগের থেকে অনেকটাই পরিণত আমার মনে হয়েছে। এটা নিয়ে আমি বিস্তারিত রিভিউ অবশ্যই আসবো। সঙ্গে কিছু প্রতিষ্ঠিত লেখক লেখিকারাও থাকে, যেমন সুচিস্মিতা ধর যথেষ্টই নাম করা, সুমঙ্গল পণ্ডিত। এবার আসছি উপন্যাসে। উপন্যাস মোট 8খানা রয়েছে। প্রথমে বলবো হনহনি সেই মেলাটার কথা। এখানে আমি একটা কথা বলতে চাই যে ভূতভূতুমে কিন্তু সূচিপত্রে কাহিনীর আভাসও দেয়া থাকে। উপন্যাস বলুন, উপন্যাসিকা বলুন, এগুলোতে উপন্যাসের বা কাহিনীর একটু আভাস দেয়া থাকে। তবে আমি সেটা পড়ে, সেটা লাইন বাই লাইন পড়ে আপনাদের সময় নষ্ট আমি করবো না। প্রথম কথাতে সময় নষ্টের ব্যাপার তো আছেই, আর দ্বিতীয় যে ব্যাপারটা এখানে আছে সেটা হচ্ছে যে এতে তো আপনারা কিছুটা হলেও এই উপন্যাসগুলো আভাস পেয়ে যাবেন। হরর বা সাসপেন্স এমনই একটা জনরা যেখানে উপন্যাসগুলোর আভাস পেলে মজাটা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। তবে এটুকু বলতে পারি যে এটা একটা অন্য ধরনেরই উপন্যাস হতে চলেছে, যা পড়ে আমি বুঝতে পারছি। মীনাক্ষী সেন শর্মা খুবই ভালো ভয়ের গল্প লেখেন। এবছর আপনি যদি আমার রিভিউটা দেখেন, সেখানে আপনি দেখবেন যে আমি ওনার একটা গল্পের ভূয়সী প্রশংসা করেছিলাম।
মহাডুংরির মাঠ, দীপাঞ্জনা দাস। ইনি প্রতি বছরই খুব ভালো ভালো উপন্যাস ভূতভূতুমকে উপহার দেন। আশা করছি এবারও তার অন্যথা হবে না। বছর দুয়েক আগে উনি তোমার ঘরে বসত করে কয়জনা বলে একটি উপন্যাস লিখে আমাকে তো প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিলেন। গত বছরেও একটা খুব ভালো উপন্যাস উনি লিখেছিলেন, যেটা একাধারে একটি হরর উপন্যাস এবং কিছুটা একটি বায়োলজিক্যাল থ্রিলারও বটে। এবার লিখেছেন উনি মহাডুংরির মাঠ। তারপরে বলবো ডুংরির ইয়েতি, আবির রায়। উনিও একজন অত্যন্ত বহুমুখী প্রতিভার লেখক। উনি সাসপেন্স থ্রিলার যেমন ভালো লেখেন, ওনার গোয়েন্দা চন্দ্রগুপ্ত তো খুবই জনপ্রিয় এখন। আর এই হরর উপন্যাসগুলো উনি খুব ভালো লেখেন। ডুংরির ইয়েতি, বোঝাই যাচ্ছে ইয়েতি এবং একটি উপজাতিকে নিয়ে এই উপন্যাস। ত্রিজিৎ কর লিখেছেন লোলা। ত্রিজিৎ কর তো কী বলবো, উনি একজন মানে হরার স্পেশালিস্ট হয়ে গেছেন এবং ওনার নামকরণগুলো কিন্তু খুব ইউনিক হয়, ছোটো ছোটো নাম দেন উনি উপন্যাসগুলো কিন্তু ভীষণ ভীষণ জনপ্রিয় হরর প্রিয় পাঠকদের মধ্যে। যেমন আখিদা, যেমন ঝুন্নি, তেমনি হয়তো লোলাও কোনো দিন হলো। এটা পড়তে আমি খুবই এক্সাইটেড। সৌমিত্র বিশ্বাস লিখেছেন বজ্রগিরি। সৌমিত্র বিশ্বাসকে নিয়ে নতুন করে আর কী বলবো, উনি কয়েকটি চমৎকার উপন্যাস লিখেছেন। উনি হেরুকের রচয়িতা, এটা বলাই হয়তো যথেষ্ট হবে। এছাড়া উনি মানে ওনার লেখা একটা নিজস্ব স্টাইল, একটা নিজস্ব ভঙ্গি রয়েছে, যেটা আমাকে খুব আকৃষ্ট করে। ওনার দশরূপাটা আপনারা পড়ে দেখতে পারেন যদি না পড়ে থাকেন, চমৎকার একটি অলৌকিক গল্প সংকলন। সৌমিক দে এসে গেছেন কালীগুণী নিয়ে। কালীগুণী বোধহয় ভূতভূতুমের সবচেয়ে জনপ্রিয় চরিত্র এবং কালীগুণীর যারা অনুরাগী পাঠক তারা এই উপন্যাসগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আপাই ঘাতকের আগমন নিয়ে এবার আসছেন সৌমিক দে। আপাই বলে একটি উপদেবতা এবং তার সঙ্গে কালীগুণীর একটা সংঘাত নিয়ে এই উপন্যাস, যা পড়ে আমি বুঝতে পারছি। অঙ্কুর বর লিখেছেন ডাকিনী। অঙ্কুর বরও একজন অত্যন্ত জনপ্রিয় নাম হররপ্রেমী পাঠকদের মধ্যে। সায়ন্তনী পুততুণ্ড, অত্যন্ত বহুমুখী প্রতিভার এই লেখিকা, গোয়েন্দা অধিরাজের স্রষ্টা। গত বছরও উনি ভূতভূতুমে একটি উপন্যাস লিখেছিলেন। এটা একটা আধিভৌতিক উপন্যাস আমার মনে হচ্ছে, অলৌকিকের থেকেও বেশি। ও যে জিসটা এখানে দেওয়া আছে সেটা পড়ে কিন্তু দারুণ হতে চলেছে। ছবির ইলাস্ট্রেশনগুলো খুব ভালো হয়েছে। এবার ভূতভূতুমের একটা দুটো ইলাস্ট্রেশন আপনাদেরকে আমি দেখাবো। ছোট গল্প প্রমথবাবু দেখা দেন। ত্রিবেন্দ্রনাথ চ্যাটার্জি, আলতা পিসির গল্প, তন্দ্রা বন্দ্যোপাধ্যায়, এটা আমি বিশেষভাবে পড়তে আগ্রহী। ক্ষুদিত শাহ, প্রতীক চক্রবর্তী, সোনার মেডেল অলকানন্দ চ্যাটার্জি, প্রায়শ্চিত্ত সূর্যানী ভট্টাচার্য, ইনিও চমৎকার লেখেন। যৌবন সরসী পাপ্পাদিত্য দাস, পুলকবাবুর পুলভর, আকাশদীপ গড়গড়ি। দুটো প্রবন্ধ রয়েছে, একটা হচ্ছে কায়াহীনের সন্ধানে, সোমা ব্যানার্জির লেখা, যার চোখ করঞ্জের মতো লাল, সৌম্য সাহার লেখা। সত্য ঘটনা অবলম্বনেও একটা সেকশন রয়েছে, সেখানে অলিক, পৌলমী চক্রবর্তী, ঝাঁসির সেই ভয়ঙ্কর বাড়িটায়, সঙ্গীতা আইচ সাহা, তুহুম ও শ্যাম ও সমান, শ্রুতি চ্যাটার্জি মুখার্জি, মৃত্যু দীপা ব্যানার্জি, বজরংবলী কৃপা সৈকত মিত্র, অশুভ রিমি দত্ত, লাস্ট মেট্রো শুভময় মণ্ডল এবং আভাস অমৃতা বিশ্বাস সরকার। এগুলো হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে লেখা কিছু ফিচার বলতে পারেন। আর তাছাড়া প্রচুর অনুগল্প রয়েছে, যেটাও কিন্তু ভূতভূতুমের একটা খুব চমৎকার একটা বিভাগ বলা যেতে পারে। এর মধ্যে প্রচুর লোকে লিখেছেন, সবার নাম বলছি না, কিন্তু প্রতিবিম্ব লিখেছেন সোমনাথ চক্রবর্তী, ফাদার্স ডে সুমনা মুখার্জি, কবুল হ্যাঁ শতাব্দী চক্রবর্তী, ফিনিক্স অসীমানন্দ চৌধুরী, দরজা ইশিকা দাস চৌধুরী, সায়ান, দীপান্বিতা মিত্রনাথ, শাসা ডিক্সটার, স্মৃতিভ্রম স্বর্ণদীপ রায়, ব্যাখ্যারতী চিল্কা বিশ্বাস, ইতিবৃত্ত সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, তাহিয়া তেঁতুলতলায় ভ্রমণ, মুহা চৌধুরী, পাষাণপুরী সৌমেন ঠাকুর, হিমন্ত দত্ত প্রচুর অডিও স্টোরি লেখেন। লেখা গল্প আমি শুনেছি ইউটিউবে। তো এরা সবাই এই অনুগল্প লিখেছেন। ইলাস্ট্রেশনগুলো আপনাদের দেখাবো। ইলাস্ট্রেশনেও কিন্তু প্রচুর উন্নতি করেছে এই ভূতভূত, আমি বলবো। গত কয়েক বছরে এখানে যেমন কয়েকটা দেখে মানে ইলাস্ট্রেশনগুলো তো ভৌতিক উপন্যাসে ইলাস্ট্রেশনগুলো তো একটু ভয় জায়গা নিয়ে হতে হবে, রহস্যময় হতে হবে, না হলে আর মজা কিসের। দেখুন প্রমথবাবু দেখা দেন, দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ওনার লেখা এই গল্পের ইলাস্ট্রেশনটা কী সুন্দর, বেশ একটা মিস্ট্রিয়াস ব্যাপার আছে। প্রিন্ট কোয়ালিটি তো খুবই ভালো লাগছে দেখে। বাকি তো
বাকি কি বলবো, মানে মেন হচ্ছে কন্টেন্ট, এখনও তো একটাই পড়েছি, বাকি পড়ে আপনাদের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। পূজাবার্ষিকীর কথা আমি বলছি, এটা আজকেই আমার কাছে এসে পৌঁছেছে, একদম টাটকা সাসপেন্স বার্ষিকী। এটা পূজাবার্ষিকীর থেকে বেশি বার্ষিকী বলা যায়, কিন্তু পুজোর আগে আগেই যখন বের করে শারদীয় সংখ্যা বলতেও দোষ নেই। এতে একটা খুব ভালো বুকমার্ক আমাকে দেওয়া হয়েছে। অনিন্দ্য ভুক্ত সম্পাদনা করেন। 3-4 বছর ধরে এই বার্ষিকীগুলো বেরোচ্ছে, এবং প্রথম বছরটা যদি আমার খুব ভালো লাগেনি, কয়েকটি উপন্যাস এবং গল্প ছাড়া, কিন্তু তারপর থেকে প্রতিটা সংখ্যায় কিন্তু আমার বেশ ভালো লাগছে। সেজন্যই এটা এবার তড়িঘড়ি আনিয়ে নিয়েছি, শেষের জন্য অপেক্ষা করিনি। এখানে একটি বাড়তি আকর্ষণ হচ্ছে, এখানে একটি ক্রোড়পত্র রয়েছে, যেটা অলিম্পিক ও অপরাধ নিয়ে। এটা একটি অভিনব বিষয়, আমি নির্দ্বিধায় বলতে পারি এই বিষয়ে আমি কিছুই প্রায় জানি না। এখানে যারা লিখেছেন তারা প্রত্যেকে কিন্তু নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং খেলাধুলার ব্যাপারে খুবই ভালো জানেন। বিশেষ করে ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে আমি ব্যক্তিগতভাবে চিনি। ইন্দ্রনীলটা তো ওনার বইয়ের রিভিউ আমি করেছি, এবং ওনার মানে স্পোর্টস নিয়ে, খেলাধুলো নিয়ে জ্ঞান সম্পর্কে কোনো বিধান না রেখে আমি বলতে পারছি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। সুমিত গঙ্গোপাধ্যায়, ওনাকে আমি অল্প বিস্তর চিনি এবং ওনার লেখা প্রচুর পড়েছি। ওনার লেখাগুলো সত্যি কথা বলতে খুব এনরিচিং হয়, ওর মধ্যে অনেক অনেক তথ্য থাকে, যে তথ্যগুলো হয়তো আপনি গুগল ঘাটলেও পাওয়া মুশকিল, মানে পাবেন না চট করে। এরকম বেশ কিছু চমকে দেওয়া তথ্য কিন্তু ওনার লেখায় থাকে। তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কবে এগুলো আমি পড়বো এবং পড়ে আপনাদের একটা রিভিউ দেবো। এর বাইরেও সৌরাংশু নামের একজন ইউনিক হত্যাকাণ্ড লিখেছেন, হিটলার প্রোপাগান্ডা, জেসি ওয়েন্স, অর্পণ গুপ্ত, এই বিষয়ে আমি অল্প বিস্তর জানি। বার্লিন অলিম্পিকটায় একটা রেসিজমের গ্রাউন্ড হয়ে গেছিলো, সাদায় কালোয় ভেদাভেদ নিয়ে এসেছিলেন অ্যাডলফ হিটলার। সেসব দূরে সরিয়ে জেসি ওয়েন্স, একজন কৃষ্ণাঙ্গ অ্যাথলিট, কিভাবে মানে গৌরবান্বিত করলেন গোটা অলিম্পিক্সের মঞ্চকে, কীভাবে সাদা কালোর ভেদাভেদ ভুলিয়ে দিলেন, সেটা নিয়ে নিশ্চয়ই এই ফিচারটা। এছাড়া রাশিয়ান ডোপিং স্ক্যান্ডাল নিয়েও একটা আর্টিকেলের মধ্যে রয়েছে। অলিম্পিক যে পার্কটা ছিল, অ্যাটলান্টা অলিম্পিক্সের ব্যাপার অল্প কিছু আমি জানি। অলিম্পিক পার্কে একটা বিস্ফোরণ হয়েছিল, 3টে পাইপ বোমা নিয়ে বিস্ফোরণ হয়েছে, সেটা নিয়ে নিশ্চয়ই এই ফিচারটা হবে, নিশ্চয়ই পড়বো এটা। এছাড়া একটা বিশেষ নিবন্ধ রয়েছে গঙ্গার পথ ধরে, চঞ্চল কুমার ঘোষ। উনি এই লাইবার ফেয়ারির যে শিহরণ বা সাসপেন্স বার্ষিকী বেরোয়, তাতে একটি করে লেখা দেয়, এবং লেখাগুলো কিন্তু চমৎকার হয়। গত বছরটা আমার খুব ভালো লেগেছিল। উপন্যাস আর নভেলায় মহাসর্পের গুপ্তধন, দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা। বাতাসে রক্তের গন্ধ, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা। চিকিজিমা রহস্য, রাজা ভট্টাচার্যের লেখা। রিল রহস্য, পার্থদের লেখা। এই পার্থদের লেখা গত বছর একটি উপন্যাস আমার খুব ভালো লেগেছিল, সাসপেন্স বার্ষিকীতেই বেরিয়েছিল। মনে হচ্ছে সেই দুটি চরিত্রকে নিয়ে আবার উনি একটি জমজমাট রহস্য কাহিনী উপহার দিচ্ছেন আমাদের। কিশোর রহস্য কাহিনী আস্তে আস্তে কিন্তু কমে আসছে বাংলা সাহিত্যে। সেদিক দিয়ে বলতে পারি যে পার্থদের এই উপন্যাসগুলো উজ্জ্বল ব্যতিক্রম এবং বেশ ভালো, মানে খুবই ভালো দুটি চরিত্র উনি আমাদের উপহার দিয়েছেন গত বছর। আমার মনে হয় এই বছরও একটি জমজমাট উপন্যাস আমরা পেতে চলেছি ওনার থেকে। এছাড়া চিকিজিমা রহস্য, রাজা ভট্টাচার্য তো চমন করে কী বলবো, দেবজ্যোতি ভট্টাচার্যকে কী নতুন করে বলবো, দুজনেই অত্যন্ত ভার্সেটাইল লেখক, নিশ্চয়ই লেখাগুলো দারুণ হবে। হিমাদ্রি কিশোর দাশগুপ্তকে নিয়ে তো কিছু মানে বলার ধৃষ্টতাই আমার নেই। উনি এই রহস্য, রোমাঞ্চ, ঐতিহাসিক বা অলৌকিক, ভৌতিক এই জনরাগুলো উনি একেবারে গুলে খেয়েছেনই বলা চলে। এবং এখানে একটু কল্পবিজ্ঞানের উপাদানও রয়েছে বলে আমার মনে হচ্ছে ছবিটা দেখে। ডাইনোসর ধরনের কিছু জীবজন্তু ছবি এখানে দেওয়া রয়েছে। সিদ্দিক সাহেবের ডায়েরি আমার অত্যন্ত প্রিয় লেখক অনিরুদ্ধ সাউয়ের লেখা। গত বছর অনিরুদ্ধ সাউ একটা গা ছমছম করা উপন্যাস লিখেছিলেন এই সাসপেন্স বার্ষিকীতে। এবারও মনে হয় চমৎকার একটা উপন্যাস আমরা পেতে চলেছি। এছাড়া শরণ্যা মুখোপাধ্যায় লিখেছেন রাফ কাগজ, মৃত্যুঞ্জয় দেবনাথ লিখেছেন কিডন্যাপার, আড়ালে কে লিখেছেন তৃপ্ত বর্মন রায়। অ্যালিংহ্যামের লেখার অনুবাদ করেছেন অভিসন্ধ্যা লাহিড়ী দেব। জিকে চেস্টারটনের অমর সৃষ্টি ফাদার ব্রাউন, তার একটি গল্পের অনুবাদ সৌরভ বন্দ্যোপাধ্যায় করেছেন। একটি স্বপ্নে পাওয়া
সমাধান। দ্য স্ক্যান্ডেল অফ ফাদার ব্রাউন বই থেকে একটি গল্প এখানে অনুবাদ করা হয়েছে। আরেকটি উপন্যাস এখানে রয়েছে, সেটি হচ্ছে বিষের ছোবল। এটি লিখেছেন অনিন্দ্য ভক্ত, যিনি এই বার্ষিকী সম্পাদকও বটে। উনিও খুব ভালো গোয়েন্দা গল্প লেখেন। বড় গল্প এর মধ্যে সুপ্রিয় চৌধুরীর মতন মানে উনি একজন অত্যন্ত ভালো লেখক। ওনার গ্রহজ যদি আপনি না পড়ে থাকেন প্লিজ পড়বেন, দুর্দান্ত দুর্দান্ত একটি উপন্যাস। নির্বাণ তিমির লিখেছেন উনি। পাথরে পায়ের ছাপ লিখেছেন আমার খুবই প্রিয় দাদা জয়দীপ চক্রবর্তী, খুব ভালো একজন লেখক এবং সব রকমের লেখা লিখতে উনি সিদ্ধহস্ত। কমলেশ কুমার লিখেছেন খোলস। কমলেশ কুমার দেশেও একটি খুব ভালো উপন্যাস লিখেছেন, যেটা আমি এখন পড়ছি। অশোকাল সুস্মিতা নাথ লিখেছেন। সুস্মিতা নাথের লেখা আমি আগেও পড়েছি, উনিও বেশ ভালো লেখেন। শুভায়ন বসু লিখেছেন গোপন কথাটি। রঞ্জন দাশগুপ্ত লিখেছেন শেষ দিগন্তে গুণময় রায়। ছোট গল্পের সেকশনটাও নেহাত কম নয়, খুব ভালো ভালো বাঘা বাঘা লেখকরা এখানে লিখেছেন। শেখর বসু লিখেছেন পুরস্কারের আড়ালে। স্বপন বন্দ্যোপাধ্যায়ের মেঘনাদ আবার এসছে এক রাজনৈতিক খুনের তদন্ত নিয়ে। অভিজ্ঞান রায়চৌধুরীর ওরা ৮ জন ছিল, নামটা ভীষণ চিত্তাকর্ষক, এটা পড়তেই হবে, কারণ অভিজ্ঞান দা মানে কল্পবিজ্ঞান থ্রিলার এগুলো অত্যন্ত ভালো লেখেন, কাজে এটা পড়তেই হবে। বিপুল মজুমদার লিখেছেন বিশ্বাসঘাতিনী। এটার মধ্যে একটু কমেডির এলিমেন্টও আছে বলে আমার মনে হচ্ছে, পড়তে হবে। কমেডি আর থ্রিলারের মিক্সচারটা অনেক সময় খুব ভালো হয়। নজরুল ইসলাম লিখেছেন লালবাজারের লালবাড়িতে, প্রাক্তন পুলিশ কর্তা। অনেক নিউজ চ্যানেলে আপনারা ওনাকে দেখে থাকবেন। সাগরিকা রায় লিখেছেন বাড়ির পেছনের গলি। অনন্যা দাস লিখেছেন পাইনভিল ম্যানশন রহস্য। অনন্যা দাসও খুব ভালো রহস্য গল্প লেখেন, উপন্যাস লেখেন। অঙ্কন ভজা আমার অত্যন্ত প্রিয় দুটি চরিত্র, যদিও এটি মনে হয় না অঙ্কন ভজার লেখা, মানে অঙ্কন ভজার গল্প বলে মনে হচ্ছে না, এটা অন্য কোনো চরিত্রকে নিয়ে লেখা গল্প। যাই হোক, শাশ্বত সরকার লিখেছেন ক্রস কানেকশন। অমিতাভ মুখোপাধ্যায় লিখেছেন কবর। এই অমিতাভ মুখোপাধ্যায় হচ্ছেন ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের দাদা। পলাশ বন্দ্যোপাধ্যায় লিখেছেন চোর পুলিশের খেলা। প্রসেনজিৎ মজুমদার লিখেছেন গোখরোর বিষ। একটি অনুবাদ গল্প আছে আবার, সেলমা অতফিয়া লাভিসা লাগেরলফ। ওনার মনে হয় উনি রাশিয়ান লেখিকা, তো ওনার একটি লেখার অনুবাদ করেছেন অসীম কর্মকার, নাম হচ্ছে ম্যামসেল ফ্রেডরিকা। এবং এই সাসপেন্স বাসীর একটা ছোট্ট জিনিস এই ফাঁকে আপনাদের দেখাই, যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে একটি ছোট্ট করে ওনারা একটা লেখক পরিচিতি দেন। যদি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এইটা হচ্ছে লেখক পরিচিতি। এই যে দেখুন, এই লেখক পরিচিতি থাকে, এটাই দেখাতে চাইছি। এই ছোট্ট করে একটি লেখক পরিচিতি উনি দেন। আমি এখানে পারলে একটা স্ক্রিনশট দিয়ে দেবো বা ছবি দিয়ে দেবো। এই জিনিসটা খুব ভালো লাগে। সংক্ষিপ্ত পরিচয় থাকে, যেমন জয়দীপ চক্রবর্তী আছে, কমলেশ কুমারের দেখুন দেওয়া আছে যে ওনার জন্ম কবে, ৩রা ডিসেম্বর ১৯৮৫, হুগলি জেলার পান্ডুয়া ব্লকের গহমিতে, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উনি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেছে। তো এগুলো তো আমরা লেখকদের ব্যাপারে জানতে পারি না, তো এখানে এই গল্প পড়তে পড়তে লেখক সম্পর্কে একটা পরিচয় পাওয়া যায়। অনেক সময় আমাদের একটা কৌতূহল হয় যে লেখক কোথাকার, উনি এই ধরনের উপন্যাস কী করে লিখলেন, বা ওনার শিক্ষাগত যোগ্যতা কী, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী, উনি কী চাকরি করেন, কী করেন, পেশাগত যোগ্যতা বা কী, সেটা নিয়ে একটা কৌতূহল থাকে। সেই কৌতূহল নিরসন করা আছে কিন্তু এখানে, এটা আমার খুব ভালো লেগেছে। এটা আগে আমি সেরা সন্দেশ বা আলোর ফুলকি এই সমস্ত যে গল্প সংকলন বা উপন্যাস সংকলন হতো সেখানে দেখতে পেতাম। এটা একটা খুব ভালো দিক। তো এই ছিল সাসপেন্স বার্ষিকী। এরপরে যে বইটা নিয়ে আসছি, এই পূজাবার্ষিকীটা সবচেয়ে প্রথমে বেরোয়, আর এই পূজাবার্ষিকীটা আমার পড়া সম্পূর্ণ হয়ে গেছে। আনন্দমেলা পূজাবার্ষিকী, বুঝতেই পারছেন প্রচ্ছদটা দেখে। এটা কেমন লেগেছে তার তো রিভিউ আলাদা করে দিচ্ছি, এখানে কেমন লেগেছে বলছি না, কি আছে বলছি। উষ্ণদ্বীপের প্রতিশোধ, সরঞ্জিৎ চক্রবর্তী। উনি এই উষ্ণিস সিরিজ একটা বের করছেন গত 2 বছর ধরে, এবং পাঠকদের মধ্যে ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে এই সিরিজটি। তারই একটা কন্টিনিউশন বলতে পারেন, বা উষ্ণিসকে মূল চরিত্র করে একটি উপন্যাস। বরফে রক্তের দাগ, রাজেশ বসুর একটি চরিত্র আছে ভাস্কর বলে, ওটাকে নিয়ে কিছুটা সায়েন্স ফিকশন কিছুটা অ্যাডভেঞ্চারে মিশেল করে একটি উপন্যাসের সিরিজ উনিও বের করেছেন।
সেটাও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। রাজেশ বসু আমার অত্যন্ত প্রিয় লেখক, খুব আন্ডার রেটেড মনে হয় আমার ওনাকে। আনন্দ পাবলিশার্সে নানান রকম চরিত্রকে নিয়ে নানান রকম উপন্যাস উনি লিখেছেন এবং বেশিরভাগ আমার ভালো লেগেছে, সবগুলো বলবো না কিন্তু বেশিরভাগ উপন্যাসই আমার খুব প্রিয়। এটাও তার অন্যথা নয়, এটা নিয়ে আমি বিস্তারিত আমার নেক্সট ভিডিওয়ে আলোচনা করব। মহাভারতের পাতা, সৌভিক গুহ সরকার। এই সৌভিক গুহ সরকারের কোনো লেখা আগে আমি পড়েছি বলে মনে করতে পারছি না, কিন্তু এইবার এখানে পড়লাম। এই মহাভারতের পাতা আপনি বলতে পারেন এক ধরনের হিস্ট্রিক্যাল থ্রিলার বা মাইথোলজিক্যাল থ্রিলার, যেটা কিশোরদের জন্য লেখা হয়েছে। কেমন সেটা নিশ্চয়ই ভিডিওতে জানাবো। এছাড়া রয়েছে বন পাহাড়ের রাজপুত্র ইমদাদুল হক মিলনের লেখা, উনিও মাঝে মধ্যেই দেখছি যে আনন্দবাজার পূজাবার্ষিকীতে একটি উপন্যাস লিখছেন। অনিশ মুখোপাধ্যায়, অরিঞ্জয়ের ফোর হ্যান্ড। অনিশ মুখোপাধ্যায় মূলত স্পোর্টস নিয়ে লেখেন, এখানেও উনি একটা স্পোর্টস নিয়ে উপন্যাস লিখেছেন, টেনিস নিয়ে। নন্দিনী নাগের আগে আমি গোয়েন্দা উপন্যাস এবং গল্প পড়েছিলাম, কিন্তু এখানে উনি একটা মন ভালো করা উপন্যাস লিখেছেন, টিকলিদের আশ্চর্য ঘড়ি। যেটা এইটুকুই বলে যে এটা আমাকে অনেক অনেক দিক দিয়ে শৈলেন ঘোষ এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সেই চমৎকার উপন্যাসগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। হেমি মিত্র রায় লিখেছেন আন্দামানের আতঙ্ক। হেমি মিত্র রায়েরও বেশ কিছু উপন্যাস আমি পড়েছি, কিন্তু সেগুলো বড়দের জন্যই লেখা। আন্দামানের আতঙ্ক কিশোরদের জন্য একটি উপন্যাস উনি লিখেছেন, কেমন লিখেছেন পরের ভিডিওতেই বলছি। ফেলুদার যেমন কমিক্স আছে, লন্ডনে ফেলুদা, অভিজিৎ চট্টোপাধ্যায় চিত্রনাট্য আঁকেন। রাপ্পা রায় আবার আছে, সবার প্রিয় রাপ্পা রায়, মহিষাসুর বধপালা, কাহিনী আর ছবি হচ্ছে সুজয় বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি মূর্তি রহস্য, এই গোগল যিনি আঁকতেন আগে সেগুলো গোগল লিখেছেন সৌরভ মুখোপাধ্যায়, ওনার আঁকা। এবং নেতাজি মূর্তি রহস্যটা হেমেন্দ্র কুমার রায় লিখেছিলেন, জয়ন্ত মানিকের একটি কাহিনী। এটা কেমন হয়েছে এটা নিয়েও আমি বলবো। এটি একটি অনুপ্রাণিত বা গল্প অ্যাকচুয়ালি, তো এটা কেমনভাবে কমিক্সে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা আমি জানাবো পরের ভিডিওতে। দিহিপুরে অদ্ভুত কাণ্ড, প্রচেদগুপ্তর বড় গল্প। প্রচেদগুপ্ত বেশ মজার বড় গল্প লিখেছেন আনন্দমেলায়, এটাও তার অন্যথা নয়। উল্লাস মল্লিকের জ্যাঠামশাইয়ের চশমা। উল্লাস মল্লিক হাস্যরস নিয়ে বেশিরভাগ গল্প উপন্যাস লেখেন, যেটা একটা মানে কি বলবো একটা রেয়ার জনরা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই জনরা খুব বেশি মানুষ লেখেন না, এই ধরনের উপন্যাস খুব বেশি মানুষ লেখেন না, বড় গল্পও লেখেন না। তো আমি বলবো উনি এই ধারাটাকে প্রায় বাঁচিয়ে রেখেছেন বলা যায়। কেমন লিখেছেন সেটা না হয় পরের ভিডিওতেই বলবো। গল্প আছে ও মশাই, অদিতি ভট্টাচার্যের লেখা, দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যাঘ্র পুরুষ, অঙ্কন মিত্রের লেখা সেই সাপ জ্যান্ত, শুভমানুষ ঘোষের লেখা অন্য কিছুতে খুন, বিক্রম অধিকারীর লেখা চোরাশনের ধর্মের কাহিনী, সমজা দাসের লেখা আশ্চর্য জাদুকর। এগুলো হচ্ছে গল্প। বিজ্ঞান নিয়ে কিছু ফিচার আনন্দমেলায় সবসময় থাকে, সেগুলো খুবই ভালো হয়, ছোটোবেলা থেকে সেটা দেখে আসছি। এবারও যুধাজিৎ দাশগুপ্ত লিখেছেন অনু পেটানোর উপায় কী। বিচিত্রায় রয়েছে দৈত্যদানব সন্ধানে, অচ্যুত দাস লিখেছেন যেসব জায়গায় তলিয়ে যাবে, শুভশ্রী মুহুরী লিখেছেন লোককথায় সৃষ্টির রহস্য, উপমা মুখোপাধ্যায় লিখেছেন, শতরূপ কর্মকার লিখেছেন 2050 কি শেষ হয়ে যাবে চকলেট। এই হেডিংটা পরেই মনটা তো খারাপ হয়ে গেল। যাই হোক, অনিকেত ঘোল লেখা আছে কলকাতা আজব দোকান, পৃথা বসুর লেখা কলকাতায় ক্যাপ্টেন হ্যাডক, সাগরদা চক্রবর্তীর লেখা কার্টুনের কণ্ঠীরা, মানে কার্টুন সিরিয়াল বা সিনেমাগুলোতে যারা ভয়েস ওভার দেন আর কি। শুভজিৎ নন্দী লিখেছেন কিবোর্ডের বর্ণমালা, এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক, এটা নিয়ে সচরাচর কেউ লিখে না। খেলাধুলোয় ইয়ামালকে নিয়ে লিখেছেন সায়ক বসু, আর আলকারাজকে নিয়ে লিখেছেন মধুরিমা সিংহ রায়। জেমস অ্যান্ডারসন, লেজেন্ডারি জেমস অ্যান্ডারসনকে নিয়ে লিখেছেন চন্দন রুদ্র। এছাড়া শব্দ সন্ধান, দীপসুন্দর দিনদার বেশ কিছু বছর ধরে এখানে কুইজের একটা সেকশন রাখেন, বেশ ভালো ভালো প্রশ্ন থাকে। সব মিলে এবারে আনন্দমেলা বেশ ওজনে ভারী এবং বেশ কিছু ভালো ভালো লেখকরা ভালো ভালো উপন্যাস এবং গল্প লিখেছেন। সেগুলো কেমন হয়েছে প্রতিবারের মতন আপনাদের আমি আগামী ভিডিওতে বলবো। অল টাইম ফেভারিট দেশ পূজাবার্ষিকী, তবে থেকে একটু বড় হয়েছি, তবে থেকে লুকিয়ে লুকিয়ে দেশ পূজাবার্ষিকী পড়েছি।
তারপরে তো সবার সামনেই কিনে পড়েছি। প্রতি বছরই আমি এটা সংগ্রহ করি এবং এটা একটা পূজাবার্ষিকী যেটা বাবা আমি কাড়াকাড়ি করে পড়ি। তো এবার দেশ পূজাবার্ষিকী প্রচ্ছদটা বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে প্রচ্ছদটা। এবার এখানে কি আছে সেটা বলি আপনাদের। কিছু অপ্রকাশিত পত্রাবলী আছে যেটা সবসময় থাকে। এবার হচ্ছে কাজী আব্দুল ওয়াদুদের চিঠি, আব্দুল কাদিরকে লেখা। এছাড়া গল্প রয়েছে অভিজিৎ তরফদারের স্বীকৃতি। অভিজিৎ তরফদার চমৎকার লেখেন, সায়ম বন্দ্যোপাধ্যায় দারুণ লেখেন, অন্য রকমের লেখা ওনার। উনি লিখেছেন আনুবিস আর অমৃত কলস। সৌভিক গুহ সরকার, যিনি আনন্দমেলাতেও লিখেছেন বললাম একটু আগে, উনি লিখেছেন খনন। কমলেশ কুমার লিখেছেন মারণ খেলা। অরিন্দম চট্টোপাধ্যায় লিখেছেন বিপদ তারুণের বিপদ। তমাল বন্দ্যোপাধ্যায় লিখেছেন কুইন। কবিতা রয়েছে সুবোধ সরকারের লেখা কবিতা রয়েছে, সুধীর দত্তর লেখা কবিতা রয়েছে, অনিতা অগ্নিহোত্রী, শ্যামল কান্তি দাস, যশোধরা রায়চৌধুরী, চৈতালি চট্টোপাধ্যায়, শ্বেতা চক্রবর্তী, সেবন্তী ঘোষ, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সুমন গুণ, মঞ্জুভাস মিত্র, তীর্থঙ্কর দাস পুরকায়স্থ, মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া, মণিদীপা নন্দী বিশ্বাস, দ্বিজেন আচার্য, নিবেদিতা আচার্য এবং অনেকেই লিখেছেন। গোলাম রাসুল লিখেছেন, সৌম্যত সরকার লিখেছেন। একটা জিনিস আমার দেখে ভালো লাগছে যে যারা মূলত অনেকে গদ্য লেখার জন্য বিখ্যাত, তাদের কবিতাও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। সেটা একটা দারুণ বড় মানে ইম্পর্টেন্ট দিক আমি বলবো। সাধারণত যারা গদ্য লেখেন তারা আজকাল তাদের কবিতা লেখা খুব একটা দেখা যায় না। সৈকত মুখোপাধ্যায় নোটেবল এক্সেপশন, এখানে দেখছি অনেকেই কবিতা লিখেছেন। উপন্যাস, এবার দেশ যে জন্য বিখ্যাত সেই উপন্যাস সেকশানে আসি। অভিজিৎ চৌধুরী লিখেছেন প্রবুদ্ধ। সুপ্রিয় চৌধুরী দারুণ একজন লেখক, যেটা আগেই বললাম। উনি লিখেছেন নবকুমার রত্নাকর ও হরিশ্চন্দ্র। কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায় লিখেছেন গ্যাস লাইটের ছায়ায়। সুমন মহান্তি লিখেছেন অশ্রুমঙ্গল। সরঞ্জিৎ চক্রবর্তী লিখেছেন ছটি গল্প, ইতিমধ্যে উচ্চ প্রশংসিত হয়েছে সেটি। সুবর্ণ বসুর জ্যোৎস্নাময় তাই। তো সব মিলে বেশ জমজমাট দেশ পূজাবার্ষিকী সেটা বলাই যায়। চামিনী রায়ের ছবি রয়েছে। এছাড়া একটি অপ্রকাশিত নাটক রয়েছে, সোফোক্লেস, ওনার লেখা কোলোনাসে অইডিপাউস, সোফোক্লেসের নাটকের বাংলা অনুবাদ। দারুণ ব্যাপার। অমিতাভচন্দ্র প্রচ্ছদটা তো খুবই সুন্দর হয়েছে। এবার আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট যতগুলো আমি দেখেছি। শান্ত সমাহিত রূপ দেবীর এখানে সুন্দর, এবং প্রিন্ট আর বাইন্ডিং নিয়ে তো বলার কিছুই নেই, আনন্দ থেকে বেরিয়েছে, দুর্দান্ত আর কি। এটা নিয়েও আমার রিভিউ আসবে খুব শিগগিরই। আগে আর একটু পড়ে নিই, তারপরে দেশ নিয়েও একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার প্রথম পূজাবার্ষিকী পরিক্রমা। ভিডিওটি একটু হয়তো লম্বা হয়ে গেছে, চেষ্টা করব পরের বার আরও তাড়াতাড়ি আপনাদেরকে পূজাবার্ষিকী সফরে নিয়ে যাওয়ার, আপনারা তাড়াতাড়ি করে সফরটা শেষ করতে পারেন আমার সঙ্গে। কেমন লাগলো নির্দ্বিধায় জানাবেন, ভালো খারাপ যা হোক না কেন। এরপরে কিন্তু পর পূজাবার্ষিকী নিয়ে ভিডিও আসবে। সো স্টে টিউনড এবং সকলে ভালো থাকবেন। মন এখনও সবারই খারাপ, ন্যায় বিচার কী পাবো না পাবো আমরা জানি না, আমরাই বলছি, কেননা এই ন্যায় বিচারটা কিন্তু কোথাও না কোথাও আমাদের সকলকেই এফেক্ট করবে। যাই হোক, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি, টাটা।